আমার লাইফটা দুই ভাগে বিভক্ত, প্রি হুমায়ুন ফরিদি অ্যান্ড পোস্ট হুমায়ুন ফরিদি। মেয়ের জামাই বলে ভালো বললেন, উনি বললেন যে আমাকে সহজে পেয়ে যাও তো, তাই গুরুত্ব দাও না, তোমার শো দেখলাম ভালো হয় নাই। তো আমি বললাম কে দেখে? বললো একজন দেখে, তার প্রতি তোমার দায়বদ্ধতা আছে। সাবির শুনো, টিভিটা ফাইজলামের জায়গা না। একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, অনেকেই হয়তো সেটা জানেন না ইন্ডাস্ট্রিতে, যে আপনি আমাদের কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদির জামাতা। জি। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রথমত ওনার সম্পর্কে শুনতে চাইবো, আর অভিনয়ে আসাটা এখন আপনাকে এই জায়গায় দেখলে উনি কি বলতেন, আপনার কি মনে হয়? যেহেতু আমি একটা সিনেমা অভিনয় করেছি, সেই হিসাবে, কারণ উনি এত বড় অ্যাক্টর, তার প্রসঙ্গটা আনাটা মানে তার জন্য ফেয়ার না আমার মনে হয়। যে ও আচ্ছা, আপনার শ্বশুর অভিনেতা, আপনি অভিনেতা, আমি একদমই এটা মনে করি না। আমি যে আমার প্রশ্নটা বুঝেছি ওটাকে ক্লিয়ার করে নিলাম। কোনোভাবে এখানে কোনো তুলনাই চলে না, কোনো কানেকশনই নাই। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং উনি অসাধারণ একটা মজার মানুষ ছিলেন। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে চিন্তা করেছি আমার স্ত্রীর সাথে। আমার স্ত্রী দেবযানী সেই প্রশ্নটা করেছিল যে আসলে বাবা কিভাবে নিত এই ফিল্ম করাটা, উনি কি মজা পেতেন, উনি কি সিরিয়াস হতেন? আমি জানি না, মানে কারণ আমি যখন উপস্থাপনা করতাম উনি আমার কাজ খুব মনোযোগ দিয়ে দেখতেন এবং মানুষকে বলতেন যে হ্যাঁ আমার মেয়ের জামাই স্পোর্টসের শো উপস্থাপনা করে, বা নিউজ পড়তাম আমি তখন, আমাকে ভুল ভ্রান্তি ধরিয়ে দিতেন, এটা এভাবে বলো। কিন্তু আসলে আপনি প্রশ্ন করার পর আমার এটা মনে পড়লো, আসলে উনি কী হতেন, আমার অনেক খুশি হতেন আর কি, খুশি হতেন। ওনার কি কাজ আপনার এই অভিনয়ের যে জার্নিটা এখানে কাজে এসেছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, মানে একটা জিনিস আমি একটু বলবো এবং আপনাকে রিকোয়েস্ট করবো যে ওই অংশটুকু রাখবেন, কারণ যারা পারফর্মার তাদের জন্য কাজে লাগবে। আমি যেদিন প্রথম এফডিসিতে কাজটা করতে গেলাম, আমার ওনার কথাই মনে হচ্ছিল, কারণ এই ফ্লোরগুলোতেই হুমায়ুন ফরিদি কাজ করেছেন, এবং এফডিসিতে ওনার লাস্ট আমরা নিয়ে গেছিলাম। তো তারপর আবার ফেরত যাওয়া, তো সেখান থেকে আমার মনে হচ্ছিল যে ওনাকে তো আসলে ধারণ করার কোনো কারণ নাই, বা আমি তো ওনার ব্লাড না, কিন্তু আমার কথা মনে পড়ছিল যেটা ওনার জায়গায়, যেহেতু ওনার সাথে আমার যে সম্পর্কটা ছিল, তো সেটা নিয়ে। কিন্তু ওনার সাথে তো অভিনয় নিয়ে কথা হয়নি, কিন্তু পারফরমেন্স নিয়ে অনেক কথা হয়েছে। যেমন একবার আমি একটা শো করলাম রাতে, 2011 ওয়ার্ল্ড কাপের শো। তো রাত হয়ে গেছে, তো উনি আমাকে ফোন দিলেন যে তোমার শো দেখলাম ভালো হয় নাই। তো আমি বললাম যে না, সকালে অফিসে থেকে এসে শো করেছি, তো আমি আসলে ভালো করতে পারিনি। উনি বললো যে ও টাকা দেয় না? আমি বললাম যে হ্যাঁ টাকা তো দেয়। বললো যে দর্শকের সাথে তো জাস্টিস করলা না। তো আমি বললাম কে দেখে? বললো একজন দেখে, তার প্রতি তোমার দায়বদ্ধতা আছে। সাবির শুনো, টিভিটা ফাইজলামের জায়গা না। এরপরে মাথা ব্যথা, বউয়ের সাথে ঝগড়া, চাকরিতে সমস্যা, এইগুলো ভুলে স্ক্রিনে যাওয়া শিখো, আর নয়তো একটা প্ল্যাকার্ড নিয়ে বসো, আজকে আমি অফিস করে আসছি সারাদিন, আমার শো দেখেন না। এই জিনিসটা আমার পুরো লাইফের পারফরমেন্সের চিন্তা পাল্টাই দিয়েছে। এরপরে যখন আমি 3টার সময়ও শো করি, আমার মনে হয় কেউ একজন দেখছে, কেউ একজন দেখছে, সে আমার পরবর্তী কাজ দিতে পারে, সে আমার ভক্ত হতে পারে, সে দেখে ইন্সপায়ার্ড হতে পারে। আমার একটা দায়বদ্ধতা আছে। স্ক্রিনে যখন আসছি তখন দায়বদ্ধতা থাকবে। দেখেন, তার একটা দারুণ উদাহরণ, আমার আমি, তার যে এখনও খুব ভাইরাল ইন্টারভিউটা মুনমুনের সাথে, ওইটাও তার জন্য পারফরমেন্সই তো। দেখেন, একটা বড় জেনারেশন তাকে এই ইন্টারভিউ দিয়ে চেনে। আপনি দেখবেন সেখানে তার বাচনভঙ্গি, আপনি যদি তাকে ব্যক্তিগত জীবনে দেখতেন, ওইখানেও কিন্তু তিনি পারফর্মই করছেন। উনি যে এত ফিলোসফিক্যাল কথা বলছেন, কারণ উনি জানেন এটা টিভি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেইটা আমাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। আমি এখন আর চিন্তা করি না যে কে দেখছে, একজন দেখছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস, আমি ওই 2011 ওয়ার্ল্ড কাপের পরেই আমি বললাম যে আমি আর কাজ করব না। হ্যাঁ, বললো কেন? আমি বললাম যে আমি এত ভালো কাজ করি, কেউ আমাকে ডাকে না। তো উনি বললেন যে ভালো কাজ মানুষ খুঁজেই নেয়, তোমার মনে হচ্ছে তোমারটা ভালো হচ্ছে, বাকি মানুষের মনে হচ্ছে না। যেদিন মানুষ ডাকবে বুঝবা কাজ ভালো হচ্ছে। তার মানে আপনি জানেন যে একটা প্যারামিটার, যে আপনি একটা গান করলেন,
মানুষ শোনে না আপনার গান, এরকম হতে পারে না। 10 বছর পরে হলেও শুনবে, হয়তো সময়ের সাথে গানটা যাচ্ছে না, কিন্তু ভালো কাজ মানুষ তো খুঁজেই নেয়। আপনি যদি সে অপেরা সিঙ্গিং হয়, যে অপেরা আমরা তো শুনি না, কিন্তু কেউ যদি ভালো গায় আপনি বুঝবেন না ভালো গাচ্ছে। এসরাজ কেউ যদি ভালো বাজায়, আমি তো বুঝি না ক্লাসিক্যাল মিউজিক, আমি কি বুঝবো না ভালো কাজ? তো এই দুইটা জিনিস আসলে আমি বলবো যে উনি আমাকে দিয়ে গেছেন। সো পারফরমেন্সে, সো এই সিনেমাও যখন আমি করছিলাম আমার ওইটাই চিন্তা ছিল যে ভালো হলে মানুষ ভালো বলবে, ভালো না হলে মানুষ ভালো বলবে না। আর একজন দেখবে, দেখে, মানে এটা তখন অনেক মানুষ দেখবে আমি জানতাম, সেটা আলাদা প্রেশার, কিন্তু টিভিতে যখন কাজ করি আমি বা স্টেজে যখন উপস্থাপনা করি, আমি মনে করি কেউ একজন আছেন যে একজনকে আমি খুঁজে নেই, বড় শো যখন করি তার দিকে তাকায় শোটা উপস্থাপনা করি। এটা যারা আমাদের দেখছেন, উপস্থাপনার জন্য তাদের অনেক বড় একটা কাজে আসবে আপনার এই উপদেশটা, যেটা আপনি পেয়েছেন হুমায়ুন ফরিদির কাছ থেকে। তো বলা যায় উনি না থেকেও আপনাকে অনেক বড় একটা উপদেশ দিয়ে গেছেন, একটা সুন্দর রাস্তা দেখিয়ে গেছেন। জি জি, হ্যাঁ, মানে আমি এভাবে বলি সবসময় যে আমার পারফর্মিং লাইফে আমার লাইফটা দুই ভাগে বিভক্ত, প্রি হুমায়ুন ফরিদি অ্যান্ড পোস্ট হুমায়ুন ফরিদি। মানে তাকে সামনে থেকে দেখাটা, একটা মজার গল্প বলি। আমার বিয়ের পরে উনি আমাকে বললেন যে তুমি যৌতুক কী চাও, ওনার স্টাইলে। তো আমি বললাম যে আমাকে সচিন টেন্ডুলকারের সাথে দেখা করায় দেন, আমি ওনার হিউজ ফ্যান। তো উনি বললো যে সচিনের সাথে দেখা করা লাগবে না। আমি বললাম কেন? বলে আমার সাথে তোমার দেখা হয়েছে এটাই অনেক কিছু। তো উনি, আমি তখন হাসছিলাম, কিন্তু আসলে আমার এখন মনে হয় যে ওনার সাথে দেখা হয়েছে বৈবাহিক সূত্রে হলেও আমি যখন কাছে যেতে পারছি, এইটা আসলে আমাকে অনেক আমার বড় পাওয়া। তো একদিন আমি জিজ্ঞেস করছিলাম আমার উপস্থাপনা আপনার কেমন লাগে, ওনার ভালো হয়। আমি বললাম মেয়ের জামাই বলে ভালো বললেন। উনি বললেন যে আমাকে সহজে পেয়ে যাও তো, তাই গুরুত্ব দাও না। আর্ট নিয়ে আমি যখন কথা বলবো কখনো আমাকে প্রশ্ন করবে না। তো আমি জানি না, এখন মনে হয় যে তখন তো আমি অনেক আনকোড়া ছিলাম। এখন যদি উনি দেখতেন আমার কাজগুলা, আমি খুশি হতাম। উপস্থাপনা, অভিনয়টা তার প্ল্যানে ছিল না, উপস্থাপনাটা দেখলে। আচ্ছা, ভাবির কথায় আসি একটু। ভাবি কি রকমের, আপনাদের দুজনের মধ্যে কি পার্থক্য করেন? বাবা হলে এটা হতো, বা তোমার এটা, আপনার না 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 ভাবির না, আমার মনে হয় যে আসলে হুমায়ুন ফরিদি এমন একজন মানুষ, তার বাবা হলেও হুমায়ুন ফরিদি দ্য সেলিব্রিটি, সেটাকে কিন্তু আলাদা করা একটু মুশকিল। কারণ আমরা যখনই বাইরে গিয়েছি বা আমরা কোথাও গিয়েছি পাবলিক স্ফিয়ারে, তখন তো হুমায়ুন ফরিদিকে দেখে মানুষ এগিয়ে আসতো তার সাথে কথা বলতে। তো সবসময় তো হুমায়ুন ফরিদি থাকতেন আমাদের সাথে, মানে তার বাবার অংশটুকু, কিন্তু বাবার মেয়ের সম্পর্ক যেমন থাকে তেমনই ছিল। এবং হুমায়ুন ফরিদি অনেক পাগলাটে খ্যাপাটে, আমি অতটা পাগলাটে খ্যাপাটে না আর কি। উনি ওনার ভাষায়, হুমায়ুন ফরিদির ভাষায় বলি, উনি অনেক দুর্বিনীত ছিলেন, যেটা আমি না। তো আমার মনে তুলনা করার কোনো সুযোগ নাই, যে ইভেন ব্যক্তি পর্যায়ে আমি তার সেলিব্রিটি স্টারডমটা বাদ দিলেও আর কি। আর আপনার অভিনয় নিয়ে আপনার সহধর্মিনীর কাছ থেকে আপনি কি শুনতে পেরেছেন? আমার মনে হয় যে একটা লম্বা সময় পর্যন্ত আমার বাসায় কেউ বিশ্বাসই করতে পারছিল না যে আমি সিনেমা করছি। ইভেন আমার বোন, আমার মা, মানে আমার বোন 7-8 দিন পরে আমাকে বারবার বলছে আজকে কি কাজ, আমি আজকে আমার শুটিং। সে ভাবছে পুরো জিনিসটাই ফাইজলামি। তো সেটা তো কখনো প্রস্তুত ছিল না, কিন্তু আমি আমার সহধর্মিনীকে অনেক ক্রেডিট দিতে চাই যে সে বাধা দেয় নাই। সে আমাকে একবার জানতেও চায়নি আমার রোলটা কি, মানে যেটা হয় না এত বছর পরে নায়িকা আছে নাকি বা অমুক কি, সে জানতেও চায় নাই যে আমার রোলটা কি বা এরকম কি। সে এতটুকুই তার ইয়ে ছিল যে আমি এটা করতে চাই কিনা বা আমি এটা পারবো কিনা, বা মাঝপথে আবার আমাকে চলে আসতে হয় কিনা। আমার মনে হয় যে শি ইজ ভেরি সাপোর্টিভ, কারণ খুব সহজ না হঠাৎ করে আপনি, এটা তো মানে নর্মাল সিনেমা, মানে নাটক টাটক না। সে একটা আন্তর্জাতিক সংস্থায় চাকরি করে। এখন আমি যদি আজগুবি কিছু করি, তার প্রফেশনাল লাইফে প্রভাব না হলেও তাকে তো সেটা ডিল করতে হবে। তো সেই ভয়টা তো থাকেই। আচ্ছা, সেই ভয় থেকে কি আবার কাজ করা হয়েছে নাকি আমাকে এটা করতে হবে, না হলে ওর কাজ? না না, আমার মনে হয় না যে আমি এরকম কিছু চিন্তা করেছি তখন, কারণ আমার সেই প্রেশারটা ছিল না, একেবারেই না।